সন্ত্রাসী নুরাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করতে পারলে প্রয়োজনে বিরোধী দলকে পরামর্শ দেব, রাস্তায় নেমে আমার এই আমেনা বেগমের হত্যাকারীদের গ্রেফতারে সরকারকে বাধ্য করতে হবে। যদি সেই ন্যায়পরায়ণ থেকে বিরোধী দল কিংবা সরকার কেউ ভুলে যায়, তাহলে ওই জুলাই যোদ্ধা যারা একটা গুলি করলে একটা সরে, বাকিগুলো সরে না, তারা বেঁচে আছে, আবার 5ই আগস্টের জন্য রাস্তায় তারা নেমে আসবে। একটা সরকার প্রতিষ্ঠিত হতে না হতেই আমরা যখন 3টি মৌলিক কথা শুনছি সরকারের প্রধান ব্যক্তির বক্তব্য থেকে, আইনের শাসন, ন্যায্যতার ভিত্তিতে দেশ পরিচালনা এবং গুরুত্বের ভিত্তিতে নাগরিকগণ তাদের অধিকার সংরক্ষণ করবেন, এই কথা বলার 5 দিন 7 দিন যেতে না যেতেই আমাদেরকে এই দৃশ্য কেন দেখতে হয় যে নরসিংদীতে আমাদের 15 বছর বয়সী একটা মেয়েকে প্রথমে গ্যাং রেপিং করা হচ্ছে, তারপর তার ইজ্জত আবরু এবং পরিবারের সম্মান বাঁচাতে না পেরে তার খালু বাড়ি যাওয়ার পথে তাকে অপহরণ করে তাকে হত্যা করা হচ্ছে, এবং সেটা নিয়ে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে আমরা কে হেঁটে যাচ্ছি অথবা কে গাড়িতে যাচ্ছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা বক্তব্যের সাথে শুধু সাংঘর্ষিক নয়, এটা 18 কোটি মানুষের সাথে প্রতারণা করার শামিল। এটা জুলাই যোদ্ধাদের প্রতি প্রতারণা, বিশ্বাসঘাতকতার শামিল। মনে রাখতে হবে এই জাতির স্লোগান তুলেছিল উই ওয়ান্ট জাস্টিস। যদি সেই ন্যায়পরায়ণ থেকে বিরোধী দল কিংবা সরকার কেউ ভুলে যায়, তাহলে ওই জুলাই যোদ্ধা যারা একটা গুলি করলে একটা সরে, বাকিগুলো সরে না, তারা বেঁচে আছে, আবার 5ই আগস্টের জন্য রাস্তায় তারা নেমে আসবে। আমাদের মনে করার কোনো কারণ নাই 5ই আগস্ট হেলিকপ্টারে সবাই চলে গেছে। 5ই আগস্ট হেলিকপ্টারে যারা গেছে, যারা তাদেরকে যেতে বাধ্য করেছে, তারা এখনো এই বাংলাদেশে বেঁচে আছে। তারা কে হেঁটে গেছে অফিসে আর কে গাড়িতে গেছে এইটা দেখার জন্য নতুন বাংলাদেশ গড়ে তোলে নাই। তারা গড়ে তুলেছে আমাদের এই আমেনার সন্ত্রাসী নুরাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করতে পারলে প্রয়োজনে বিরোধী দলকে পরামর্শ দেব, রাস্তায় নেমে আমার এই আমেনা বেগমের হত্যাকারীদের গ্রেফতারে সরকারকে বাধ্য করতে হবে। বর্তমান বিরোধী দলকে গৃহপালিত বিরোধী দল মনে করে প্রথম যদি একটু হানিমুন ভাব মনে হয়, তাহলে এটাও সরকারকে মনে রাখতে হবে বর্তমান বিরোধী দল 68 জন সংসদের সদস্য সম্মিলিত এবং তার সাথে আরো 6 জন, এই যে সম্মিলিত বিরোধী দল, এই বিরোধী দলকে গৃহপালিত কিংবা আপনাদের পরিচালিত বিরোধী দল মনে করার কোনো কারণ নাই। বরং এই বিরোধী দল হচ্ছে সেই বিরোধী দল যাদেরকে বরং মানুষ মনে করে ভোট দিয়েছিল এই বিরোধী দলকে ভোট হাইজ্যাক করে নিয়ে যাওয়া একটা সরকার গঠন করার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং করে এই ইঞ্জিনিয়ার ভাইদের ইঞ্জিনিয়ার পদবীর উপরে কলঙ্ক লেপন করা হয়েছে। ইঞ্জিনিয়ার শব্দটা ছিল সম্মানের, মর্যাদার। আমি এই কথাটা গাড়িতে আসতে আসতে ভাবছি যে আপনাদের সামনে এই শব্দটা উচ্চারণ করব কিনা। ইঞ্জিনিয়ার শব্দটা উচ্চারণ করলেই এখন আমাদের মধ্যে এক ধরনের নেতিবাচক প্রভাব তৈরি হয়, একটা ঘৃণার ভাব তৈরি হয়। ইঞ্জিনিয়ারিং শব্দটা তো ছিল আমাদের প্রকৌশলীরা দেশ, সমাজ, রাষ্ট্র, ভবন নির্মাণ, গোটা পৃথিবীর নীল নকশা, এগুলো বাস্তবায়নে, নকশা বাস্তবায়নে তারা সহযোগিতা করবেন। কিন্তু আমরা 2026 সালের 12ই ফেব্রুয়ারি দুপুরের পর, বিকালের পর, এমনকি সন্ধ্যা পর্যন্ত মানুষ ভোট যাদেরকে দিয়েছে 4:30 পর্যন্ত, সেই 4:30টার ভোট আমরা দেখলাম যে একটা শব্দ ব্যবহার করা হয়েছে। কি শব্দ? সেই শব্দের নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং। অথচ সেই ইঞ্জিনিয়ার এখানে বসে আছেন। আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, আপনাদের এই পদ পদবীর উপরে যারা কলঙ্ক লেপন করেছেন, আপনারা 18 কোটি মানুষকে সাথে নিয়ে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলে ভোট দিয়েছে এক জায়গায়, সরকার গঠন হয়েছে আর এক জায়গায়। এর পরিণতি অতি সত্বর জনগণ আর একবার মানুষকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। কেউ সরকারি দলের বলা শুরু করেছেন, 2-1 জন মন্ত্রীও কথা বলতে শুরু করেছেন, কারণ তারা জানেন পবিত্র মাহে রমাজান, সংযত হওয়ার কথা, সংযম হওয়ার কথা। আমরা আগের সেই 17 বছর যে বক্তব্য শুনতাম, যদি আপনারা
বেগুন না পান তাহলে মিষ্টি কুমড়া খান, যদি আপনারা এটা না পান তাহলে ওটা করেন। এখন বর্তমান বিদ্যুৎ মন্ত্রী অলরেডি রেসিপি দেওয়া শুরু করে দিয়েছে, বলছে ঋণের বোঝায় জর্জরিত হওয়ার চেয়ে অন্ধকারে থাকা ভালো। আমরা ধিক্কার জানাই, অন্ধকারে থাকার জন্যই দেশ 2024-এর 5ই আগস্ট আরেকবার স্বাধীন হয় নাই। যদি না পারেন দায়িত্ব ছেড়ে দেন, আমরা আলোকিত বাংলাদেশ করার জন্য সিদ্ধান্ত নিতে চাই। আপনারা লুটতরাজ করবেন, বেগম পাড়ায় আপনারা কানাডায় ঘর বাড়ি করে তুলবেন, সুযোগ সুবিধা ভোগ করবেন, আন্দোলন সংগ্রামে আপনাদের নামে একটা মামলা হবে না, আপনারা জেলখানায় যাবেন না, কোন একটা রাষ্ট্রের প্রেসক্রিপশনে আপনারা মন্ত্রী হবেন, বাংলাদেশের মানুষকে অন্ধকারে রাখবেন, সেই বাংলাদেশ আর কল্পনা করার সুযোগ আপনাদের হাতে নাই। আমার ভাইয়েরা, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, শেষ করতে চাই। রাস্তাঘাটে রিক্সাওয়ালা, সম্মানিত শ্রমিক বৃন্দ পর্যন্ত আমাদেরকে এখন বলে, কয় স্যার, এই যারা মন্ত্রী টন্ত্রী হয়েছে এক অধিকাংশই তো 2024 সালের 5ই আগস্টের পর পর্যন্ত না, তারপরেও তো এরা আসার সময় 100 বার চিন্তা করছে আসবো আসবো না, আসবো আসবো না, আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না তরশু। এই আসা যাওয়ার মধ্যে যারা বাংলাদেশকে অনিরাপদ রেখে নিজে এবং নিজের পরিবারকে নিরাপদ রাখার স্বার্থ হাসিল করেছে, তারা এখনো তাদের স্বার্থ হাসিল করবে বলেই আমার আমেনার বিচার হয় না, আমার হাজারীবাগের সন্তানদের আসামিদের গ্রেপ্তার হয় না, আমার 6 বছর শিশুদের দোষীদের গ্রেপ্তার হয় না, কারণ তারা তাদের প্রটোকলের গাড়ি নিরাপদ করায় ব্যস্ত, তারা 18 কোটি মানুষের কথা ভাবে না। আমার প্রকৌশলী ভাই এবং বোনেরা, আসুন, আমাদের এই বাংলাদেশকে সম্ভবত মনে হচ্ছে জনগণ বলতে শুরু করেছে আর একবার স্বাধীন করার জন্য হয়তো আবার আমাদেরকে রাজপথে নামতে হবে। তবে আমরা একটা কথা বলতে চাই, সকাল বিকাল দুপুর, আবার দুপুর সকাল সন্ধ্যা, এইভাবে আন্দোলন এবার হবে না। এবার আন্দোলন হবে 5ই আগস্ট সকাল থেকে আবার শুরু হবে, সকাল গড়িয়ে দুপুর যাবে না, দুপুরের আগে একটা পরিবর্তনের লক্ষ্যে ছাত্র জনতা এবং জনগণ রাজপথে নেমে গেলে তাদেরকে সামলাতে পারবেন না। তাই আসুন, আমরা পরিষ্কার বলতে চাই, দেশকে সুন্দরভাবে পরিচালনা করুন। রমজান সংযমের মাস, কথাবার্তায় সংযমী হন, কাজের ক্ষেত্রে সংযমী হন, দেশের নাগরিকদের প্রতি সংযত আচরণ করুন এবং মানুষের মর্যাদা সমুন্নত রেখে যে বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে চেয়েছিলাম, আমাদের সন্তানরা যে জন্য জীবন দিয়েছে, আমাদের ভাইয়েরা যে জন্য জীবন দিয়েছে, আমাদের নেতৃবৃন্দ হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে, সেই বাংলাদেশের বিপরীত কোনো চিত্র দেখলে আবার এদেশের মানুষ একতাবদ্ধ হয়ে রাজপথে নামবে, তাতে কোনো সন্দেহ নেই। তার আগেই যদি আপনারা সতর্ক হয়ে যান, তাহলে আপনাদের জন্য কল্যাণ, দেশবাসীর জন্য। খেয়াল করে দেখবেন, মানবিক রাষ্ট্র নির্মাণে আমাদের 68 জন সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন, তাদের আসনগুলো আর 68 জনের বাইরের আসনগুলো আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই একটা পার্থক্য রচনা করা সম্ভব হয়েছে। সেখানের মানুষেরা বলতে শুরু করেছে, এই আসনের সাথে বাংলাদেশের অন্য আসনের পার্থক্য আছে। এক আসনে চাঁদা হলে সেখানে তাড়াতাড়ি তার ব্যাপারে প্রতিরোধ করে তোলা হচ্ছে, আর এক আসনে চাঁদার ব্যাপারে বিভিন্ন ফতোয়া দিয়ে ওটাকে জায়েজ করার ব্যাপারে প্রক্রিয়া অবলম্বন করা হচ্ছে। এই যে পার্থক্যটা, এটি পার্থক্যটা রচনা করা হবে। আমরা একটা কথা কিন্তু বারবার বলতেছি, যে প্রশাসন এখন আছে, এই প্রশাসনকে দিয়েও আপনি পুরোপুরি একটা মানবিক বাংলাদেশ গড়তে পারবেন এটা সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত আজকে এখানে একটা উদাহরণ আমি বলি, আমার মসজিদগুলোতে আমার বাউফলে যখন যাই আমি বলি, এখন যদি এখানে ধরেন, আল্লাহ না করুন আমরা এটা চাই না, কিন্তু ধরেন কল্পনায় অস্ত্রধারী কিছু লোক আসলো, কিছু সন্ত্রাসী আসলো, কিছু প্রশাসনের লোক আসলো, এসে আপনাকে বলল ঘেরাও করে যে এখন 3 মিনিট 2 মিনিট 1 মিনিট বাকি আছে, হয় গুলি খাও না হলে ইফতার খাও। ঠিক আছে, আপনার সামনে এরকম একটা পরীক্ষা যদি এসে যায়, কয় মিনিট সময় আছে ইফতারে, কয় মিনিট বাকি, 1 মিনিট বাকি থাকতে যদি এরকম সন্ত্রাসীরা আপনাকে এসে বলে যে গুলি খাও না হলে ইফতার খাও, আপনি কি খাবেন? এটা বলা যত সহজ, করা তত সহজ না। এরকম মসলা দেওয়ার লোক হয়তো এখানে, আমি জানি না, এখানে এরকম কেউ থাকার কথা না, কিন্তু থাকতে পারে এই সমাজে, আছে। ধরে নিতে হবে, বলবে যে ভাই আজকে তো 7 বা 6 রোজা চলতেছে, আরো তো 23টা রোজা বাকি আছে, ওই 23টা রোজার স্বার্থে আজকে ইফতার করে এখন আমার বেঁচে থাকাটা খুবই জরুরি।
সুতরাং আপনি গুলি নামান, এমনিতে আমার হার্টের অবস্থাও ভালো না, দেখা গেল আপনি গুলি করার আগে আমি মরে গেলাম, লাভ কি হবে? এরকম ফতোয়া দেওয়ার লোকও কিন্তু আমাদের এই সমাজে মুসলিম ধামদারি নামাজি এবং রোজাদার আছে না নাই? আছে। তারাই তো চাঁদাবাজের ফতোয়া দিচ্ছে, তারাই তো বলছে যে সমঝোতা করে নিলে চাঁদা, আর সমঝোতা করে না নিলে, জোর করে নিলে সেটা হলো চাঁদাবাজি। তো এখন জনগণ বলতেছে এবার সমঝোতার ভিত্তিতেই যেহেতু নির্বাচন হয়েছে, সেই কারণে মানুষ ভোট দিয়েছে দাঁড়িপাল্লায়, নির্বাচিত হয়েছে আর একজন। এটা একটা বিরাট সমঝোতা হয়েছে। এই ওই একই সমঝোতা এখন চাঁদায় ঠিক করা হয়েছে। ওই একই সমঝোতা দুর্নীতিতে যদি ঠিক করা হয়, মনে রাখতে হবে 5ই আগস্ট বাংলাদেশে একবার আসে নাই, বারবার আসবে। আমার রোজাদার ভাইয়েরা, রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য সময় না, আমি এটা মিলানোর জন্য বলেছি। যদি মানবিক রাষ্ট্র করতে চান, তাহলে শুধুমাত্র একজন প্রধানমন্ত্রী, শুধুমাত্র একজন বিরোধী দলীয় নেতা, শুধুমাত্র একজন এমপি অথবা একজন মন্ত্রীর উপরে আমাদের নির্ভর করে চলবে না। আমাদের প্রত্যেককেই, এখানে যেমন বলেছি যে এখন সন্ত্রাসী এসে বন্দুক ধরলে আপনি যেমন বলবেন 1 মিনিট না 1 সেকেন্ড আগেও আমি আল্লাহর নির্দেশ লঙ্ঘন করব না, ঠিক এই লোকগুলোই সমাজে গিয়ে দুর্নীতি, চাঁদা, সন্ত্রাস এবং সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর নির্দেশ লঙ্ঘনে আমরা গুলি খাবো, আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না। সেটার জন্য আজকে আমি আপনাদের কাছে সবশেষ অনুরোধ করতে চাই, রমাদানে একটা গুরুত্বপূর্ণ বিশেষ ব্যবস্থাপনা হচ্ছে অর্থনীতিকে পবিত্র করা, পরিচ্ছন্ন করা। শারীরিকভাবে আমাদের পরিচ্ছন্ন করার জন্য রমাদান, জাকাত হচ্ছে আমাদের অর্থনীতিকে পবিত্র করা। আজকে এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন। জাকাত সবার জন্য ফরজ হয় না, এটা আল্লাহর নিয়ামত যে আল্লাহ তাআলা আপনাকে এই ইবাদত পালন করার তৌফিক দিয়েছেন। বহু মানুষকে আল্লাহ তাআলা জাকাত গ্রহণের জন্য সৃষ্টি করেছেন, বহু মানুষকে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামতের অন্তর্ভুক্ত করে জাকাত দাতা হিসেবে আপনাকে সম্মানিত করেছেন। সুতরাং আপনার দায়িত্ব হচ্ছে এই সমাজটাকে পবিত্র করার জন্য আপনার জাকাতটা 8টা নির্ধারিত খাতের মৌলিক খাত হচ্ছে অফি সাবিলিল্লাহ। যতক্ষণ পর্যন্ত একটা ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটা সাংগঠনিক প্রক্রিয়ায় আপনার জাকাতটা দান করতে পারলে রাষ্ট্রীয়ভাবে এটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আমি অনেক সময় বলি, আপনি 500 টাকা দিলে জাকাতে 500 টাকার সওয়াব পাবেন, আর সাংগঠনিক প্রক্রিয়ায় ওই 500 টাকার সাথে যদি আরো 2 কোটি টাকা যুক্ত হয় এবং সেটার মাধ্যমে যদি একটা সামাজিক কাজ হয়, তাহলে আপনি 500 টাকার সওয়াব পাবেন না 5 কোটি 500 টাকার সওয়াব পাবেন? 5 কোটি 500 টাকার সওয়াব আপনি পাবেন। তাহলে আপনার আমার দায়িত্ব হচ্ছে, আমরা এতদিন ধরে দেশ স্বাধীনের 54 বছরে ব্যক্তিগতভাবে তো দিয়েছি। আপনি একটা জিনিস খেয়াল করেন, এর আগের বছর 300 জন দিয়েছেন, এবার কমছে না বাড়ছে? আরো সামনে বাড়বে। অথচ জাকাতের বিধান ছিল, জাকাতের নিয়ম ছিল, ইসলামী স্বর্ণ যুগে খলিফাদের যুগে নিয়ম ছিল, একবার জাকাত দিয়েছে সে পরের বার জাকাত দাতা হিসাবে সমাজে আবির্ভূত হয়েছে। 2 বছর জাকাত দেওয়ার পর 3 বছরের মাথায় গিয়ে জাকাত দাতারা রাস্তায় রাস্তায় বের হয়ে খুঁজতে গিয়ে পিছন থেকে একজন দেখে বলছে যে ভাই আসেন, আমি তো খুঁজতেছি জাকাত দেওয়ার জন্য। বলছে যে আমি তো আপনারও আগে বের হয়েছি, আপনি আমারটা নেন। যদি জাকাতের যথার্থ প্রক্রিয়া আমরা অবলম্বন করতে পারি, বাংলাদেশ জামাত ইসলামী সেই প্রক্রিয়া অবলম্বন করতে চায় যেই প্রক্রিয়ায় জাকাত দাতা পাওয়া যাবে, জাকাত গ্রহীতা একসময় জাদুঘরে স্থান পাবে ইনশাআল্লাহ। সেইটার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর নির্ধারিত 8টি খাতে বিভিন্ন সময় আপনারা এটা করে থাকেন। আমাদের শাহবাগ পশ্চিম থানা দায়িত্বশীল নেতৃবৃন্দ আপনাদের সামনে সে আহ্বান জানাচ্ছে, আপনারা আপনাদের এই জাকাতের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতিকে আমরা একটা আত্মকর্মসংস্থানমূলক বাংলাদেশে দাঁড় করানোর জন্য প্রচেষ্টা চালাবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।